সকালের ব্রেকফাস্টের পর একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যোধপুর দর্শনে। অটোতে সারাদিনের ভ্রমণের জন্য আমাদের কাছ থেকে নিয়েছিল 1200 টাকা এবং ব্লু সিটি পরিক্রমার জন্যে আলাদা করে 500 টাকা। সে ব্যাপারেতে পরে আসছি। আমাদের তালিকাতে যোধপুরের বিখ্যাত মেহরানগড় ফোর্টের সাথেও ছিল উমেদ ভবন, যশবন্ত থাড়া, যোধপুরের এক কম জানা স্টেপ ওয়েল এবং ব্লু সিটি। তালিকার প্রথমে থাকা উমেদ ভবনের বিশালতা দেখে আমাদের আর মুখ বন্ধ হচ্ছিল না। গাইডের কাছে জানলাম উমেদ ভবন 3টি ভাগে বিভক্ত, যেখানেতে বাঁদিকের ভাগটি রাজার ব্যক্তিগত ভবন এবং যেখানেতে রাজা থাকেন, মাঝের ভাগটি প্যালেসের মিউজিয়াম এবং ডান দিকের ভাগটি হোটেল, যেখানেতে দেশ বিদেশের ধনীরা এসে ওঠেন। এখানেতে মাঝের ভাগটি ছাড়া আর অন্য কোথাও প্রবেশ নিষিদ্ধ। মিউজিয়ামে ঢুকতেই এক গাইড ভদ্রলোক আমাদেরকে বগলদাবা করলেন, অনেকটা আমাদের সম্মতির অপেক্ষা না করেই। যাই হোক, ভদ্রলোক খুব ভালো করেই ঘুরিয়ে দিলেন, সবকিছু বোঝালেন। जो फर्स्ट हॉल अभी आप इसमें खड़े, वो डॉम से लेकर पूरा होटल हो गए जो ताज ग्रुप में दे रखा, जिसमें कॉन्फ्रेंस हॉल। বেশিরভাগ দ্রষ্টব্যই ঐতিহাসিক গুরুত্বের থেকে বেশি লাক্সারি গুরুত্বই মনে হলো। আমরাও পয়সা খরচা করে অন্যের লাক্সারি থেকে কিছুক্ষণ পর প্রস্থানের সিদ্ধান্ত নিলাম। উমেদ ভবনের একটা দ্রষ্টব্য জিনিস ছিল রাজা মহারাজাদের ভিনটেজ কার কালেকশন। এটা আমাকে আর ছেলেকে বেশ কিছুক্ষণ ব্যস্ত রাখলো। এরপর আমরা বেরিয়ে পড়লাম মেহরানগড় ফোর্টের উদ্দেশ্যে। সমতল থেকে ক্রমশ আমরা উপরের দিকে উঠতে থাকলাম, যদিও রাস্তা বেশ চমৎকার। পথিমধ্যে কোথাও যোধপুর শহরের এক চমৎকার রূপ দেখে আমরা থেমে গেলাম। এখান থেকে ফোর্টকেও দারুণ সুন্দর দেখতে লাগছিল। মেহরানগড় ফোর্টের আগেই পড়বে যশবন্ত থাড়া। সমস্ত ট্যুরিস্টরাই যশবন্ত থাড়া ঘুরে তারপরে মেহরানগড় ফোর্টেতে যান। থাড়ার প্রবেশ মুখে এক চমৎকার লেক চোখে পড়ল। রাজস্থানের গরমে তখন মনে হচ্ছিল পাখিদের মতো আমরাও একটু লেকের জলে নেমে চান করে নিই। থাড়ার মধ্যেকার শান্ত মনোরম পরিবেশেতে একটা শান্তি বিরাজ করছিল। যশবন্ত থাড়া একটি স্মৃতিসৌধ, যা যোধপুরের মহারাজা যশবন্ত সিংহজির স্মরণে তৈরি। এখানের মূল হল মন্দিরের মতন করে তৈরি হয়েছে, যেখানেতে পূজা আচারও হয়ে থাকে। রাজপুত বংশে পূর্বপুরুষদের পূজা প্রচলিত। এখানে শুভ্র মার্বেলের সামনে আশেপাশে প্রকৃতিকেও ম্লান লাগছিল। শুনলাম এখানে সবই দামি মাকারানা মার্বেল থেকে তৈরি, যা রাজস্থানের মাকারানা প্রদেশ থেকে আসে। এই মার্বেল নাকি বহু আইকনিক মনুমেন্টও ব্যবহৃত হয়েছে, যার মধ্যে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়ালও আছে। এরপর আমরা এসে পৌঁছলাম মেহরানগড় ফোর্টে। এখানে বলে রাখি, উমেদ প্যালেস, যশবন্ত থাড়া এবং মেহরানগড় ফোর্ট সবই স্বয়ং রাজা এবং তাঁর ট্রাস্টি দ্বারা পরিচালিত হয়। মেহরানগড় ফোর্ট
is really big. যেহেতু এ সমস্তই রাজা বা রাজপরিবার দ্বারা পরিচালিত হয়, ফোর্ট বা তার আশেপাশে একজনও হকার বা ভিখারি চোখে পড়ল না, যা রাজস্থানের অন্যান্য ফোর্টের থেকে সম্পূর্ণ আলাদা। সবই খুব পরিষ্কার এবং ওয়েল মেইনটেইনড। মেহরানগড় ফোর্ট, যা যোধপুরের গর্ব, পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এবং শহরের আকাশরেখায় আধিপত্য বিস্তার করে থাকা এমন এক দুর্গ যা উপেক্ষা করা যায় না। এটি ভারতের সেরা সংরক্ষিত দুর্গগুলির মধ্যে একটি। এটি যোধপুরের প্রধান পর্যটক আকর্ষণ, সারা বিশ্ব থেকে যেখানেতে পর্যটকরা পরিদর্শন করতে আসেন। পনেরো শতকের মাঝামাঝি এর ভিত্তি স্থাপনের পর থেকে এই ফোর্ট এর বিভিন্ন মালিকানার মধ্যে দিয়ে ক্রমশই প্রসারিত হয়ে গেছে। বিভিন্ন মালিকানার হাত ঘোরার ফলে এখানের স্থাপত্যে বিভিন্ন শৈলীর ছাপ পাওয়া যায়। এখানের কিছু অংশে রাজপুত ঘরানার যেমন ছাপ পাওয়া যায়, তেমনি মুঘল ঘরানারও ছাপ পাওয়া যায়। চারিদিকে একটা বেশ উৎসবের মেজাজ, মানুষ, গান বাজনা, সুন্দর আবহাওয়া, সব কিছু মিলিয়ে। ফোর্টের কামানও আমাদের দর্শনীয় বস্তুর মধ্যে একটি ছিল। ফোর্টের মধ্যেই ভিজিটরদের জন্য বিভিন্ন দোকান চোখে পড়বে, যার মধ্যেতে খাবারের দোকান, সুভেনিয়ার, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুমসের দোকান আছে। আমরা কিছু সুভেনিয়ার এখান থেকে সংগ্রহ করলাম। ফোর্টের পরিসরে বেশ কয়েকটি প্রাসাদ এবং একটি মিউজিয়াম রয়েছে। এখানের মিউজিয়াম রাজস্থানের শৈল্পিক এবং সাংস্কৃতিক ইতিহাসের একটি ছবি তুলে ধরে। ফেরার পথে জনৈক শিল্পীর সঙ্গীত আমাদের কিছুক্ষণ মোহিত করে রাখে। মাঝ দুপুর হয়ে যাওয়ায় পেট চোঁচো করছিল। অটো ড্রাইভার আমাদেরকে নিয়ে কোনো রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে আমরা যোধপুরের ফেমাস লাল মাছ টেস্ট করলাম। রান্না খুবই অপূর্ব ছিল। যোধপুরেতে অনেকেই জানে না যে এখানেতে শহরের মাঝখানেতে একটা স্টিপওয়েল আছে বা ভাউড়ি, যেটাকে বলা হয় এখানেতে তুর্জিকা ঝলরা। শহরের ঠিক মাঝখানে ঘিঞ্জি অলিগলির মধ্যে যোধপুরের এই পুরাতন স্টেপওয়েল, যা এখনও টিকে আছে, এবং তার থেকেও বিস্ময়ের বিষয় যে এখানকার জলে লোকাল ছেলেপুলেরা ডাইভ দেয়, সাঁতার কাটে। এর বাইরে এই স্থাপত্য যে এখনও সব বয়সীদের জন্য সময় কাটানোর একটা জায়গা হিসেবে ব্যবহৃত হয়, সেটা বোঝা গেল। এরপরে আমরা অটো করে পৌঁছলাম ব্লু সিটি ট্যুরে। আগেই বলেছিলাম এর জন্য অটোওয়ালা আলাদা করে আমাদের 500 টাকা চার্জ করেছিল। অটোওয়ালার কথায় অটোওয়ালাকে কোথাও গাড়ি পার্ক করে আমাদের সঙ্গেই আসতে হবে, অলিগলি রেসিডেন্সিয়াল প্লেসের মধ্যে দিয়ে আমাদেরকে গাইড করে নিয়ে যাওয়ার জন্যে। পরে মনে হয়েছে গাইড নেওয়া হয়তো অতটা জরুরি নয়, তবে একেবারেই অজানা হলে বা সীমিত সময়ের পরিদর্শনের জন্য গাইড নেওয়াও খারাপ নয়। ঘিঞ্জি সরু অলিগলির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলতে লাগলাম। ক্রমশ উঁচুতে উঠতে থাকা পথে চলতে চলতে হাঁপিয়েও পড়তে শুরু করলাম। আর তাছাড়া এইসবে খেয়েও এসেছি। অটোওয়ালার কাছে শুনলাম এখন আর ব্লু সিটির সেই রূপ আর নেই।
অটোওয়ালা বলল এখন অনেক লোকেরাই নিজেদের ঘরবাড়ি ঠিক করার পর আর ব্লু রং করতে চায় না, তারা অন্য কোনো রঙের দিকেতে ঝোঁকে। পাড়ার গলি, মানুষের উঠান সবই আমাদের চলার পথের রাস্তা। গরমে ততক্ষণ গলদঘর্ম হয়ে আমরাও আরেকটু ঘুরে প্রস্থানের চিন্তা করতে লাগলাম। ফেরার পথে আমরা যোধপুরিয়ান লস্যি টেস্ট করলাম আর এখানের ফেমাস পেঁয়াজ কচুরি আর লঙ্কা বড়া কিনে ফিরলাম। সন্ধ্যেতে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে আড্ডা এটা সেটা করে সময় কাটিয়ে দিলাম। রাত্রিরে একটা স্যাটিসফাইড ডিনারের পর পরের দিনের যাত্রার প্রস্তুতি।